বিছানা থেকে উঠে বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল আরমান। দেখল বৃষ্টির পানিতে ভেজা বেলকনির ফ্লোরে ছেঁড়া ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিছানায় বসে মোমবাতি পিঠে কমলাভাব দৃষ্টিতে আরমানের দিকে তাকালো শশীপ্রভা। লম্বা ছড়া মানুষটা তার পেশিবহুল হাত দুটো ব্ল্যাক ট্রাউজারের দু পকেটে গুজে দাঁড়িয়ে রয়েছে। বলিষ্ঠ মানুষটা শরীর থেকে নির্গত হওয়া পারফিউমের গ্রান এখান থেকে খুব করে টের পাওয়া যাচ্ছে। বাহির থেকে আসা ল্যাম্পপোস্টের হলদে নিয়ন বাতির আলোয় দৃশ্যমান হলো বলিষ্ঠ পুরুষটি সুদর্শন শরীরের সাথে আঁটোসাঁটো হয়ে থাকা ব্ল্যাক কালারের পাতলা টি শার্টটি। শীতল বৃষ্টির মধ্যেও মানুষটা কেমন তরতর করে ঘামছে। পাতলা টি শার্টটি ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। চওড়া কাদের মানুষটা এক কথায় আকর্ষণীয়। মোহমুগ্ধ নয়নে তাকিয়ে রইল শশীপ্রভা। পিছু ফিরতে অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল। এগিয়ে এলো আরমান। চোখ পড়ল শশীপ্রভার চুলে গুজে থাকা কাঠগোলাপের মালার দিকে। কাঠগোলাপের মালা আপনার খুব পছন্দ, তাই না? নীরবে মাথা নাড়ল শশীপ্রভা। কাঠগোলাপের মালায় মোম জ্যোৎস্নায় আপনাকে দেখতে খুব চমৎকার লাগছে। মায়া মাথা নোয়ানো শশীপ্রভা। বেলকনিতে আপনার কাঠগোলাপ আর বেলি অরণ্যকে একবার শুভ্র ফুলের মেলা বসেছে মনে হচ্ছে। উপর নিচ করে মাথা দুলিয়ে সায় দিল শশীপ্রভা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। খানিকটা কাছে এসে হাত বাড়িয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলো আরমান। সবগুলো চুল একসাথে করে অদক্ষ হাতে পেঁচিয়ে বাঙালি নারীদের মতো পিছনে বড়সড় একটা খোপা করার চেষ্টা করলো। সামনের দিকের কিছু চুল টেনে পিছনে সরাতেই হঠাৎ দৃষ্টিগোচর হলো শশীপ্রভার বুকের আকর্ষণীয় জায়গা বরাবর উপরের দিকটার, সেখানে পাশাপাশি দুটো কুচকুচে কালো তিল। আরমানের ইচ্ছে করলো সেখানটায় ছুঁয়ে দিতে, কিন্তু স্পর্শ করলো না। এমন জায়গায় হাত দেওয়া অনুচিত। মৃদু হাসলো আরমান। আমি কখনো একসাথে শুকতারা আর সন্ধ্যা তারা পাশাপাশি দেখিনি, তবে আপনার বুকের উপরিভাগে পাশাপাশি দুটো কুচকুচে কালো তিল দেখেছি। সাথে সাথে তিলের উপর হাত রাখলো শশীপ্রভা। বৃষ্টি আপনার পছন্দ? নির্লিপ্তে মাথা নাড়ালো। চলুন, বৃষ্টি বিলাস করবেন। আমার পায়ে ব্যথা। আসমকে পাজাগুলো করে তুলে নিল শশীপ্রভাকে এবং পা বাড়ালো বেলকনির দিকে। ব্যালেন্স রাখার জন্য আরমানের গলা জড়িয়ে ধরল শশীপ্রভা। বনো গোলাপ গাছটির দিকে তাকালো আরমান। বৃষ্টিতে ফুলগুলো ম্লান করছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। নয়নাভিরাম মোহনীয় একটি দৃশ্য। আচ্ছা, এই বৃষ্টিতে কি মন বেজানো যায়? দাঁত মুখ খিচে নীরব রইল শশীপ্রভা। মানুষটার শরীর থেকে আসা পুরুষালীর বন সুবাসে তার দম যায় অবস্থা। বেশ ভোরে ঘুম ভাঙলো আরমানের। সালাত আদায় করে বেলকনিতে কিছুক্ষণ ফুসআপ করলো। ঘেমে যাওয়া শরীরটা সাদা টাওয়ালে মুছে হাত ঘড়িতে সময় দেখে নিল। সকাল প্রায় 8:45। সাপ্তাহিক ছুটির দিন আজ। শুক্রবার দিনটা অসুস্থ বাবার সাথেই কাটায় আরমান। গায়ের টি শার্টটি খুলে ফ্রেশ হয়ে নতুন একটি টি শার্ট পরে বাবার কামরায় উদ্যত হলো। কামরায় প্রবেশ করতে দেখলো বড় মির্জা সাহেব আরাম কেদারায় বসে পেপার পড়ছেন। বেশ কয়েক বছর পূর্বে অ্যাক্সিডেন্টে হাঁটা চলা করার শক্তি হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে গড় বৈঠক। ছেলেকে দেখে মৃদু হাসলেন। তিনি জানতেন ছেলে আসবে। বাবাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। সালামের জবাব নিলেন তিনি। গুড মর্নিং পাপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, শুক্রিয়া। আমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার মেডিসিন নিয়ে ব্রেকফাস্ট করতে হবে। মারিয়াম ফোন দিয়েছে। আমি কল দিয়েছিলাম, পিক করেননি। মলিন হয়ে গেল মির্জা সাহেবের মুখটা। ওনাকেও ফোন করেননি। বাবার দিকে তাকালো আরমান। ওনার মুখ মলিন দেখে ভাবল, শশীপ্রভার জন্য তবে কি সে তার মাকে কষ্ট দিয়ে ফেলেছে, যার ফলস্বরূপ তার মা একবারও কারোর সাথে যোগাযোগ করেননি। তোমাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছিল? লিয়ানার ব্যাপারে। বেশি বাড়াবাড়ি করছে মারিয়াম। যেটা ব্যক্তিগতভাবে পছন্দ নয় আমার। তুমি অন্য কাউকে পছন্দ করো মেবি, মারিয়াম জানিয়েছিল। জি। তুমি যথেষ্ট বুঝদার একটা ছেলে। তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস, আমার ছেলে কখনোই খারাপ কোনো জিনিস চুজ করবে না তার লাইফ পার্টনার এবং তার পরিবারের জন্য। আমার ছেলের পছন্দ সম্পর্কে আমার পূর্ব থেকে অবগত। আমি চাই আমার ছেলে যাকে পছন্দ করে তাকে নিয়ে আজীবন সুখী হোক। আরমান নীরব রইল। ছেলের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে এক পলক তাকান। এই বিন্দেশি সবুজাত মনের চোখ জোড়ার অধিকারী ছেলেটি নাকি একমাত্র ওনার। হ্যাঁ, শুধুমাত্র ওনার। প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুধু ওনার রক্ত, মির্জা বংশের রক্ত প্রবাহিত হচ্ছে ছেলেটির শরীরের উপশিরায়। ভাবতে গর্বে বুকটা ফুলে ফেঁপে উঠল ওনার। ওনার 7 রাজার দন এক মানিক রত্ন এই বিনদেশি ছেলেটি। উনি নিজেই মাঝে মধ্যে ভাবেন, ওনার ছেলেটি এত এত ভালো কেন? যেন আস্ত একটা হীরের খনি। চোখে মুখে মায়ার খনি নিয়ে জন্মেছে মা মারিয়াম মেয়ের মতো। দেখলে ওনার কেমন কেমন আদর আদর লাগে।
এত বড় ছেলেটিকেও। 35 বছর বয়সী ছেলেকে আদর করতে ওনার কখনোই আনকমফোর্টেবল ফিল হয় না। যখন তখনই আদর করে ফেলেন ছেলেকে। ওনার ভালোবাসাগুলো কখনোই কঠোর হয় না, কিংবা অন্য পিতাদের মতো ভালোবাসাগুলো চাপা দিয়েও রাখতে পারেন না। যখন মন চায় ছোট্ট বাচ্চাদের মতো আদর করে ফেলেন। ব্রেকফাস্ট করবেন চলুন, সায় দিলেন তিনি। হুইল চেয়ার তুলে নিল বাবাকে। খানিক বাদেই ডাইনিং থেকে ডাক পড়ল দাদিমার। বাবাকে নিয়ে ডাইনিং রুমে পৌঁছাতেই দেখল তিনি পাউরুটিতে বাটার আর ফ্রুটস জ্যাম লাগাচ্ছেন। পাশে দুজন সার্ভেন্ট টুকটাক জিনিস এগিয়ে দিচ্ছেন। বাবাকে নিজের চেয়ারের পাশে এনে বসলো আরমান। ছেলেকে দেখতেই অবাক হলেন আয়েশা মির্জা। বাবা তুমি? ব্রেকফাস্ট করতে এলাম। খুব ভালো। সুস্থ আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন। আশেপাশে দৃষ্টি বুলালো আরমান। এখনো ব্রেকফাস্ট করতে আসেনি শশীপ্রভা। মুচকি হাসলেন আয়েশা মির্জা। ও এখনো আসেনি? ব্রেকফাস্ট করবে না? কি জানি। নীরব রইল আরমান। মারিয়ামের সাথে কি করেছো? কিছু না। যাওয়ার পর থেকে ফোন করেনি। আগে তো অস্থির হয়ে যেত। যাওয়ার আগের রাতে লিয়ানার বিষয়ে কথা হয়েছিল। কি বলেছ? নিষেধ করেছি। হঠাৎ একজন সার্ভেন্ট এসে বলল, ম্যাডাম, শশীপ্রভা ম্যাম আসতে পারবেন না। কেন? উনার পায়ে ব্যথা। কিভাবে ব্যথা পেয়েছে? রাতে নাকি গোলাপ কাটা ফুটেছিল। এখন ফ্লোরে পা ফেলতে পারছেন না। মৌন রইল আরমান। সবটাই জানে সে, তবে পায়ের মধ্যে যে কাটা রয়ে গেছে সেটা বুঝতে পারেনি। আর মেয়েটিও তো তখন কিছু বলেনি। দেখো মেয়ের কাণ্ড। ফুল ছিঁড়তে মেয়েটি এত পছন্দ করে, মানে প্রতিদিনই ছিঁড়ে। কত বলেছি কাটা ফুটবে, শুনেই না আমার কথা। এখন কাটা ফুটিয়ে বসে আছে। হৃদয় ললাটে তুলল আরমান। প্রতিদিন ছিঁড়ে মানে? ওই দু একটা ছিঁড়ে আর কি। ফুল পছন্দ করে মেয়েটা। তুমি আবার বকতে যেও না। তার মানে এতদিন তার গাছের ফুল ওই মেয়েটিই ছিঁড়ত। তাই তো সে প্রতিদিন ভাবতো গাছে কেন ফুল এত কম ফুটে। আগে তো ঝাঁকেও ঝাঁকেও ফুল ফুটে গাছটা নেতিয়ে যেত ব্যালকনির নিচ অবধি। কি সাহস মেয়েটির! মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর সবচেয়ে প্রিয় বুনোগোলাপ ঝাড় থেকে প্রতিদিন ফুল ছিঁড়ে। বলতেই হয় মেয়েটার কলিজাটা বিশাল। কাল রাতেও ইচ্ছেমতো বেশ কতকগুলো ফুল ছিঁড়েছে। আজ আর কাল রাতের সবটা এ টু জেড ক্লিয়ার হয়ে গেল তার কাছে। আজ সন্ধ্যায় হসপিটালে উনার চেক আপ করার কথা ছিল। নিয়ে যেও। এখন একটু যাও, ওকে নিয়ে আসো। সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করব। দাদিমার কথা ফেলতে পারল না আরমান। কামরায় প্রবেশ করতেই দেখল বিছানায় শুয়ে পায়ের ব্যথায় কাতরাচ্ছে শশীপ্রভা। ঠিক আছেন? ঘরকে গিয়ে চুপসে গেল শশীপ্রভা। দেখি কোথায় ব্যথা করছে। পায়ে। পাখানি তুলে দেখল তাতে লাল হয়ে ফুলে আছে, ভেতরে কাটা দেখা যাচ্ছে। ডক্টরের কাছে নিয়ে যাব। ফ্রেশ হয়েছেন? মাথা নাড়ালো। ব্রেকফাস্ট করবেন চলুন। আপনারা করে নিন, আমি এখানে করে নিব। আর কিছু বলতে না দিয়ে হুট করে পাজাকলে তুলে নিল শশীপ্রভাকে। ঘাবড়ে গিয়ে দুহাতে জড়িয়ে ধরল আরমানের গলা। মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর সবচেয়ে প্রিয় বুনোগোলাপের ঝাড় থেকে ফুল ছেঁড়ার অপরাধে আপনাকে সর্বোচ্চ কঠোর পানিশমেন্ট দেওয়া হবে। আমার পারমিশন ব্যতীত আমার ফুলের ঝাড়ে হাত দিয়েছেন, কত বড় সাহস আপনার! সেই সাহস তো দেখতেই হয়। এই মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর হাত থেকে আপনার কোনো নিস্তার নেই বেলাডোনা। তৈরি থাকুন। ভয়ঙ্কর ঠেকলো কথাগুলো। শ্বাস আটকে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে রইল শশীপ্রভা। কাহিনী এখন তেমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। চেয়ারে বসিয়ে দিল শশীপ্রভাকে। মৃদু হাসলেন আয়েশা মির্জা। মায়ের সাথে কথা বলায় ব্যস্ত ছিল বলে খেয়াল করেননি মির্জা সাহেব। আমার পাপা, সালাম দিন। এই প্রথম উনারা দুজন একজন আরেকজনকে দেখল। ভীত নজরে তাকিয়ে মাথায় উড়োনা টেনে নরম গলায় আস্তে করে সালাম দিল শশীপ্রভা। তার দিকে এক নজর তাকিয়ে গম্ভীর স্বরে সালাম নিলেন মির্জা সাহেব। সুপ্রভাত। সুপ্রভাত, মিনমিন করে বলল শশীপ্রভাও। সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে শশীপ্রভার মুখে খাবার তুলে দিলেন আয়েশা মির্জা। বেশিরভাগ সময় তিনি নিজেই শশীপ্রভাকে খাইয়ে দেন। উনার ভালো লাগা থেকেই এমনটা করেন। বার কয়েক শশীপ্রভার দিকে তাকালেন মির্জা সাহেব। মা আর অপরিচিত একটা মেয়ের খুব সুন্দর মেলবন্ধন। ভারী মিষ্টি আর মায়া মায়া মুখ মেয়েটির। তোমার নানুজিকে দেখবে। মৃত মানুষকে কিভাবে দেখা যায় আম্মা? ওর দিকে তাকাও। তিনি তাকাতেই শশীপ্রভাও তাকালো। কিছু বুঝতে পারলে? নানুজি চোখজোড়া না আম্মা? বাহ, তোমার দৃষ্টিশক্তি দেখছি অনেক প্রখর। মূলত এই জন্যই তিনি বার কয়েক লক্ষ্য করেছিলেন শশীপ্রভাকে। এখন বুঝতে পেরেছেন ওনার মা কেন ফুটবল মেয়েটার উপর। নানুজির চোখজোড়া ঠিক এমনই বড় বড় টানা টানা ছিল। আমি তো প্রথম দেখায় ভাবলাম নানুজি বুঝি আমার দিকে তাকিয়ে রয়েছেন।
আমিও প্রথমবার দেখেই ভাবলাম তোমার নানুজি বুঝি আমাকে দেখছে বড় বড় চোখ করে। ব্রেকফাস্ট শেষে আরমান তার বাবা আর শশীপ্রভাকে মেডিসিন খাইয়ে দিল। এইগুলো ব্যথার ঔষধ, একটু পরে ব্যথা কমে যাবে। জুমুয়ার নামাজের পর লাঞ্চ সেরে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। বাবাকে নিয়ে চলে গেল আরমান। পার হয়ে গেল সপ্তাহ 2। মারিয়াম মিউজিওয়েল আমেরিকা ফিরলেন প্রায় 20 দিন হতে চলল। এখনো ফেরার নাম নেই। ফোন দিলেও পিক করেননি। সকাল প্রায় 9:30। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে লিভিং স্পেসের সোফায় বসে একখানা ইংরেজি পেপার পড়ছে আর স্ট্রং ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে আরমান। কফিটা শেষ করে তবেই সে অফিসে যাবে। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। একজন সার্ভেন্ট মেইন ডোর খুলতেই ভেতরে প্রবেশ করলেন 2 জন মধ্যবয়স্ক নরনারী। এক পলক তাকালো আরমান। আগন্তুক 2 জন বাসায় প্রবেশ করতেই 2 জনের চক্ষু ছানাবড়া। এত সুন্দর অট্টালিকা এবং তার ভিতরে এত নজরকাড়া রাজকীয় সৌন্দর্য দেখে উনারা 2 জনই মুগ্ধ হলো। 2 চোখের মণিজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিকে দেখতে লাগলো। নীরব রইল আরমান। হঠাৎ চোখ পড়ল রাজপুত্রের মতো সুদর্শন এক যুবক বসে রয়েছে সোফায়। এদেশের বাসিন্দা নয় নিশ্চয়ই, সেটা যুবককে দেখামাত্রই বুঝতে পারল। তাছাড়া উনারা আরমান সম্পর্কে যতটুকু জেনেছে তার চেয়েও অত্যাধিক সুদর্শন দেখতে যুবকটি। পুরুষ লোকটি দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাকারি দিল। এক্সকিউজ মি। মুখের উপর থেকে পেপার সরিয়ে সৌজন্যতা বজায় রেখে মৃদু হাসল আরমান। হ্যালো, ইউ আর মি, মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী, রাইট? ইয়া, ইউ হ্যাড টু টেল আস সামথিং। ওহ শিওর, কাম অন, প্লিজ সিট ডাউন। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, শশীপ্রভার বিষয়ে কিছু বলতে চাচ্ছি। অফকোর্স ইউ ক্যান সে, বাট আই ক্যান নট রিকগনিজ ইউ। আই এম শশীপ্রভা, এল্ডার ব্রাদার ফায়াজ এন্ড সি ইজ মাই ওয়াইফ নীলা। ওহ, সো নাও হোয়াট ক্যান আই ডু? আমরা শশীপ্রভার সাথে দেখা করতে চাই। জানতে পারলাম ও এখানে আছে। ওহ, ওয়েট, আই এম কলিং হার। কফিতে শেষ চুমুক দিয়ে একজন সার্ভেন্টকে ডাক দিয়ে শশীপ্রভাকে নিয়ে আসতে বলল আরমান। ডাইনিং রুম থেকে আয়েশা মির্জা জিজ্ঞেস করলেন, কে এসেছে দাদু ভাই? গেস্ট। কফি পান করা বাদ রেখে ধীর পায়ে উপস্থিত হলেন আয়েশা মির্জা। উনাকে দেখতেই সালাম দিল ওরা। নাকের ডগায় চশমা তুললেন তিনি। তোমরা কারা? আমি শশীপ্রভার ভাই ফায়াজ আর ও আমার স্ত্রী নীলা। ও আচ্ছা, তা এতদিন পরে। ওর খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। শশীপ্রভাকে নিয়ে এলো একজন সার্ভেন্ট। তাকে দেখতেই ভীষণ অবাক হলো নীলা। কি সুন্দর নামি দামি জামাকাপড় পরে আছে, যেন নতুন বউ। দেখেই বোঝা যাচ্ছে বাসায় পরা ড্রেসগুলো কত দামি। শরীর স্বাস্থ্য আগের থেকেও বেশ উন্নত হয়েছে। দেখে তো তেমন একটা চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে মির্জামহলের বউরানী। বোনের দিকে তাকালো ফায়াজ। বোনের অনেক পরিবর্তন হয়েছে। বুঝাই যাচ্ছে তার বোন এখানে অনেক আদর যত্নে আর বেশ সুখে আছে। উঠে এসে আচমকা শশীপ্রভাকে জড়িয়ে ধরে একা কান্না শুরু করলো নীলা। চুপ করে রইল শশীপ্রভা। নীলার নাটক দেখে ফায়াজ ভীষণ অবাক হলো কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। প্রভামণি, কেমন আছো? তুমি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছো? আর এইভাবে আমাদেরকে না জানিয়ে কেন চলে এলে বাসা থেকে? তোমাকে কত শত জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আজ খোঁজ পেতেই চলে এলাম। এখন আমাদের সঙ্গে বাসায় ফিরে চলো। মনও রইল শশীপ্রভা। ফায়াজের পাশে শশীপ্রভাকে বসালো নীলা। বোনকে জড়িয়ে ধরল ফায়াজ। ছলছল করে উঠল নয়নজোড়া। সম্পূর্ণ বিষয়টি খুব নাটকীয় বলে মনে হলো আরমানের। বিশেষ করে নীলার কান্নাটা। সে খুব তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত সম্পন্ন একজন মানুষ। মুহূর্তেই মানুষকে পড়ে ফেলার সক্ষমতা রাখে। উনাদেরকে চেনেন আপনি? দুপাশে মাথা নাড়ালো শশীপ্রভা। চিনে না সে। আমরা তোমার ভাই ভাবি, আমাদেরকে তুমি চিনতে পারছো না শশীপ্রভা? তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল শশীপ্রভা। চিনার চেষ্টা করলো কিন্তু চিনতে পারছে না। আপনারা কে? আমি আপনাদেরকে চিনি না। আমি তোমার ভাবি নীলা। আর আমরা তোমায় নিয়ে যেতে এসেছি, আমাদের সাথে ফিরে চলো। বলেই নীলা আবারও কান্না করতে লাগলো। নীলার লোক দেখানো কান্নায় আয়েশা মির্জা, ফায়াজ সহ সকলেই বিরক্ত। নীলা যে নাটক করছে এটা ফায়াজ স্পষ্ট বুঝতে পারল। অন্তত নীলা এমন দিল দরদি মেয়ে জীবনেও হতে পারে না। নীলার সম্পর্কে তার সবকিছু জানা। চুপচাপ থাকলেও সংসারের মধ্যে ঘটে যাওয়া ন্যায় অন্যায় সবকিছুই দেখত সে। তার বাচ্চা এবং সংসারে অশান্তি হবে বলে সে চুপচাপ নীলার সকল অন্যায় অবিচার মেনে নিত। আর আজ নীলার অভিনয় দেখে ফায়াজের মাথাটা ঘুরে উঠল হঠাৎ। হাত ঘড়িতে সময় দেখে নিল আরমান। 10টা বাজার আরো প্রায় 15 মিনিট বাকি। সময় নেই তার, লেট হয়ে যাচ্ছে অফিসের। শশীপ্রভার হাত ধরে নিয়ে যেতে চাইল নীলা। ওকে নিয়ে কোথায় যাচ্ছ?
বাসায়। ও অসুস্থ। সুস্থ হতে এখনো সময় লাগবে। ওর মানসিক বিকাশ কতটা উন্নত হয়েছে তা জানার জন্য প্রতি সপ্তাহে ওকে চেক আপ করাতে হয়। এখন তোমরা ওকে নিয়ে গেলে ওর তো সঠিক ট্রিটমেন্ট হবে না। হবে না কেন, আপনাদের চেয়েও ভালো ডক্টর দেখাবো। রাগান্বিত হলেও চুপ রইলেন আয়েশা মির্জা। নীলার সাথে কথা বলার ইচ্ছে সেদিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন থেকে আসল সত্যি ঘটনাগুলো সুরভির থেকে জেনেছেন। আর নীলার কথাবার্তা, আচার আচরণেই তিনি বুঝে গিয়েছেন মানুষটা কেমন। তুমি কি ওদের সাথে যেতে চাও শশীপ্রভা? আয়েশা মির্জার দিকে তাকালো শশীপ্রভা। দেখলো উনার চোখজোড়া কেমন করুন। আরমানের দিকে তাকাতেই দেখলো চোখ মুখ শক্ত করে রেখেছে মানুষটা। দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। হয়তো নীলার আচরণ ভালো লাগেনি তাই। এখন যদি সে তাদের সাথে চলে যায় তাহলে নিশ্চয়ই আরো রেগে যাবে। এছাড়াও সে তো এদের চেনেই না, তাহলে সে কেন যাবে? মনটা মলিন হয়ে গেল। দিদিমণিকে ছাড়া এক মুহূর্তও কোথাও থাকতে পারবে না সে। দিদিমণি তাকে অনেক আদর করে। আর সেও দিদিমণিকে অনেক ভালোবাসে আর প্রচুর মিস করবে। আমি এদেরকে চিনি না, তাহলে আমি কেন এদের সাথে যাব? সন্তুষ্ট হলেন আয়েশা মির্জা। নীলা বলল, আস্তে আস্তে চিনতে পারবে। যাব না আমি। ব্যাপারটা ভালো লাগলো না নীলার। শশীপ্রভার হাত ধরে জোরাজোরি করতে লাগলো। নীলার কর্মকাণ্ডে নির্বাক হয়ে তাকিয়ে রইল ফায়াজ। এতক্ষণ নীরব ছিল আরমান। তার কারণ ভাবমূর্তি উপলব্ধি করতে চেয়েছিল শশীপ্রভার। উপলব্ধি করতে চেয়েছিল শশীপ্রভা আসলেই কি চায়। সে যেতে চাইলে আটকানোর সাহস নেই তাদের। এখন শশীপ্রভা যখন নিজ মুখে বলেছে সে যাবে না, তাই দৃঢ় মনোবল পেল। যেতে না চাইলে জোর করবেন না। আপনারা না হয় মাঝে মধ্যে এসে উনাকে দেখে যাবেন। সুস্থ হলে ফিরিয়ে নিয়ে যাবেন। আর এখানে উনার অনাদর হবে না। নীলা বলল, আপনারা খুব বাড়াবাড়ি করছেন। বললেই তো হয় আমাদের মেয়েকে দিতে আগ্রহী নন। উনি নিজেই যেতে চাচ্ছেন না। জোর করে নিয়ে যাব। উনাকে জোর করার রাইট আপনার নেই। অবশ্যই আছে। সে আমার ননদ। উনার ভাই রয়েছেন, তিনি বললে কথাটা শোভা পেত, বাট আপনি নয়। উনি কি বলবে? উনার মা বাবার অনুপস্থিতিতে তিনি উনার একমাত্র গার্ডিয়ান। তিনি জোর করছেন না, তাহলে আপনি করছেন কেন? আরমানের কথা আর নীলার অভিনয় ফায়াজ কিছু একটা আন্দাজ করতে পারল। তার বোনের জন্য এদের ভালোবাসা জনের দু রকম। তাছাড়া সে তো দেখেছে তার বোন কত সুখে রয়েছে এখানে। তারা এমন করে রাখতে পারবে না। আর তার বোনও তাদের সাথে যেতে রাজি না। বাড়াবাড়ি করো না নীলা। ও যখন যেতে চায় না তাহলে থাক। মাঝে মধ্যে আমরা এসে না হয় দেখে যাব। কিছু বলতে পারল না নীলা। মির্জামহল থেকে ফায়াজ নীলাকে একা আসতে দেখে মাথার ব্রহ্মতালু উত্তপ্ত হয়ে গেল আরাদের। দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো। শশীপ্রভা কোথায়? অনেক চেষ্টা করলাম কিন্তু আনতে পারিনি। চেষ্টা করেছিস মানে? তোদের না বলেছি খালি হাতে ফিরলে খবর আছে। দেখো আরাদ, ওকে আনার জন্য আমি অনেক অভিনয় করেছি, তাও পারলাম না। আর সে নিজেই আসবে না। আমি একা কত জোর করতে পারি? উনি নিজেও বলল প্রভামণি সেখানে থাকুক। মুখ ফসকে বলে ফেলল নীলা। স্তব্ধ হলো ফায়াজ। অভিনয় মানে? তো কিভাবে আনবো ওকে? তাই বলে অভিনয় করবে? হ্যাঁ। তার মানে সব তোমার লোক দেখানো নাটক ছিল, তাই না? এই লা বকবক করবি না। ফিরেছিস তো খালি হাতে, এখন আবার উচ্চস্বরে কথা বলিস। ধর থেকে মাথাটা আলাদা করে দিব। ফায়াজ ভাবতেও পারেনি এইসব আরাদ আর নীলার প্ল্যান। হঠাৎ নীলার গালে কষিয়ে একটা থাপ্পড় লো আরাদ। আকস্মিক আরাদের আক্রমণে ফায়াজ এবং নীলা স্তব্ধ হয়ে চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। এবার শক্ত করে নীলার চোয়াল চেপে ধরল আরাদ। সব তোর জন্য হয়েছে। তুই যদি ওর সাথে এমনটা না করতি তাহলে আজ এত কিছু হতো না। গায়ে হাত তুলছো কেন আরাদ? ভদ্রতা বজায় রাখো, সে সম্পর্কে তোমার বড় না চাই। এই মহিলা একটা ডাইনি। মুখ সামলে কথা বলো। আচমকা ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল ফায়াজকে। না বললে কি করবি তোরা? বল কি করবি? চিনিস আমাকে? কি করব মানে, দেশে কি আইনের অভাব? আর তোমাকে না চেনার কি আছে? একটা আবর্জনা তুমি। আগে তোর বউয়ের জন্য আইনের ব্যবস্থা কর, নয়তো আমিই করব। কি করেছে ও? তোর বোনকে আমার কাছে 25 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। টাকাগুলো ফেরত দিতে বল, নয়তো তোদের দুজনের গায়ে আর শেখ ভিলায় পেট্রোল ঢেলে দিব আমি। 25 লাখ টাকার কথা শুনে হতভম্ব হলো ফায়াজ। 25 লাখ টাকা মানে? কিসের টাকা? আর কবে নিল? আমি তো কিছুই জানি না এই সম্পর্কে। তুই জানবি কিভাবে? তুই তো অন্ধ বউভক্ত। নীলার দিকে তাকালো ফায়াজ। আমতা আমতা করলো সে। নীলা, তুমি কবে কখন আর কেনই বা এতগুলো টাকা নিয়েছো? আর আমাকে কেন জানাওনি? আমার তো মনে হয় না আমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন আছে।
আমি যথেষ্ট ভালো ইনকাম করি। তা দিয়েও প্রতি মাসে 4-5টা সংসার অনায়াসে চালাতেও পারি। ও কি বলবে? আমি বলছি শোন, তোর বোনকে 15 লাখ টাকার দেনমোহরানায় বিয়ে দিলি তোরা। আমার সহজ সরল বাবা তোর বউয়ের এইসব কুপ্রিয়তি সম্পর্কে জানে না। তাই শশীপ্রভাকে পছন্দ হয়ে যাওয়ায় মোহরানা বেশি হলেও এক কথায় রাজি হয়ে যায় আমার জন্য। কিন্তু শশীপ্রভাকে আমি ডিভোর্স দিলেও সে মোহরানা নেয়নি। আমার বাবাকে নিষেধ করে দিয়েছে। বাবা ওটা শশীপ্রভার নামে ব্যাংকে তুলে রেখেছিল। তোর বউ সবটা জানতেই আমার বাবাকে ব্ল্যাকমেইল করে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর আমার থেকে কাল আরো 10 লাখ টাকা নিয়ে বলল শশীপ্রভাকে আমার হাতে তুলে দিবে। বাকরুদ্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে রইল ফায়াজ। এত টাকা দিয়ে তুমি কি করেছো নীলা? কিছু বলতে পারল না সে। রেগে গিয়ে কষিয়ে 2টা থাপ্পড় মারল নীলাকে। তাও বলল না, পরে শক্ত করে গলা চেপে ধরায় এবার বলতে বাধ্য হলো নীলা। আমার ভাইকে লন্ডন পাঠিয়েছি ওই টাকায় পড়াশোনা করার জন্য। তোর ভাইকে পড়াশোনা করা সেটা তোদের ব্যাপার, কিন্তু আমার বোনের দেনমোহরানা আর ওকে 10 লাখ টাকায় বিক্রি করে কেন? আমার বোন যেখানে আত্মসম্মান বজায় রেখে মোহরানার টাকা মাফ করে দিয়েছে সেখানে তুই কেন ওর অর্জিত আত্মসম্মান নষ্ট করলি? তুই কেন আমার বোনকে ছোট করলি? কিছু বলতে পারল না নীলা। বল কেন করলি? আমি তো তোকে কখনো কোনো অভাবে রাখিনি, দুঃখ কষ্ট দিইনি, তাহলে কেন এমনটা করতে গেলি? আমি তোর করা সকল অন্যায় অবিচার দেখে এসেছি দিনের পর দিন। আমার বোনকে অনেক খাটিয়েছিস সংসারে, অনেক অত্যাচারও করেছিস। আমার বাবা মা হারা বোনটা নীরবে চুপচাপ সব সহ্য করে গেছে। ভাই হয়েও কিছু করতে পারিনি আমি। তোর জন্য, তোদের ভালোর জন্য। কারণ তোর মতো বস্তিতে বাস করা একটা নিচু পরিবারের মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোর হাত ধরে আমার এই ফায়াজ শেখের বউয়ের স্বীকৃতি দিয়েছি। শেখ ভিলায় তোর মতো ছোট পরিবারের মেয়েকে বিয়ে করে এনে বউয়ের মর্যাদা দিয়েছি। আর তুই এসেই প্রথমে আমাদের সোনার সংসারটা নষ্ট করে দিয়েছিস। আমার সর্ষি বোনকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। তোর জন্য বাধ্য হয়ে আমার একমাত্র ছোট্ট আদরের বোনকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই হাতে তুলে দিছিলাম। তাও তুই শান্তি পেলি না। সত্যি বলতে আজ বুঝলাম, ছোটলোক কখনো বড়লোক হলেও মনটা সেই ছোটই থাকে। কথায় আছে না, শকুন যতই উপরে উঠুক দৃষ্টি তার নিচেই থাকবে। তেমনি তুইও। তবে সবাই তোর মতো এক নয়। তোর জন্ম হয়েছে এক বস্তিপাড়ায়। ভাবলাম আমাদের ভদ্র পরিবারে এবং উন্নত পরিবেশে আসলে তুই ভালো হয়ে যাবি। কিন্তু ভুল ছিলাম আমি। তোর প্রতি অন্ধ ছিলাম। তোর মতো ছোটলোকেরা কখনো ভালো হতে পারে না। আজ আবারও প্রমাণ পেলাম। আমার বোনকে তুই যা অত্যাচার করেছিস, আমার মেয়ে আমাকে সব বলে দিয়েছে। তোর মা বাবা, তোর বোন এবং কি তোর ভাইও বছরের 12টা মাস আমার বাসায় আমার ঘাড়ের উপর পড়ে থাকে। আমি কখনো কাউকে কিছু বলিনিও আজ অবধি। আর আমার বোনটা ডিভোর্সের পর এখানে কেন থাকতো তা তোর সহ্য হতো না। তুই কত শত অত্যাচার করে শেষে চরিত্রহীনা উপাধি দিয়ে আমার বোনকে ঝড় বৃষ্টির মধ্যে রাতের বেলা বাসা থেকে বের করে দিলি। আর আমাকে বললি ও স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গিয়েছে। আর আজ আবার আরেক অভিনয় করেছিস ওই বাসায়। ভাগ্যিস নিয়ে আসিনি। শুন, তোর সাথে আজকের পর থেকে আমার আর আমার বাচ্চাদের কোনো সম্পর্ক নেই। তুই একটা কালনাগিনী। তোকে আজই এই মুহূর্তে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। রাস্তায় দাঁড়িয়ে বিক্ষুব্ধ ফায়াজের পানে অসহায়ের ন্যায় অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল নীলা। নীলাকে তালাক দিয়ে সোজা বাসায় ফিরে গেল ফায়াজ। 25 লাখ টাকা বড় কিছু না। তবে তুই যে আমার বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেইল করেছিস, সেটার জন্য তোকে সাবেক এমপি সাহেবের বাড়িতে চুরির অপবাদে দ্রুত কারাগারে পাঠাবো। সারা জীবন তুই জেলের মধ্যে পচে পচে মরবি। চলে গেল আরাগ। এরপরের দিন নীলাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় সাবেক এমপি সাহেবের বাড়িতে 25 লাখ টাকা চুরির অভিযোগে। বর্তমানে কারাগারে বন্দী রয়েছে নীলা। পেরিয়ে গেল 1 সপ্তাহ। সামনের সপ্তাহে কক্সবাজারের রিসোর্ট পরিদর্শন করার জন্য সেখানে যেতে হবে আরমানকে। শশীপ্রভাকে নিয়ে খুব চিন্তা করে আরমান। পূর্বের চেয়েও মানসিক বিকাশের ব্যাপক উন্নতি হয়েছে শশীপ্রভার। সে এখন অনেক কিছু দেখে চিনতে এবং বলতেও পারে। আগে স্ক্রিনে কিছুর পিকচার দেখালে বলতে পারতো না, এখন অনেক কিছু নিজ থেকে বলতে পারে, মনেও রাখতে পারে। বেশ কয়েকবার ফোন করে ছেলেকে আমেরিকা ফিরতে বলেছেন মারিয়াম ইউজিওয়েল। কিন্তু গুরুত্ব দিল না আরমান। একটা দীর্ঘশ্বাস ফেলল। শশীপ্রভার চিন্তায় বিভোর হলো। কখনো যদি স্মৃতিশক্তি ফিরে আসে শশীপ্রভার, তখন মেয়েটা যদি তাদেরকে আর না চিনে তাহলে। দুর্ঘটনার সেই রাতে শশীপ্রভার রক্তাক্ত করুণ মুখশ্রী দেখতেই ভীষণ মায়ায় জড়িয়ে যায় আরমান। সে যতটুকু জানে শশীপ্রভার আত্মমর্যাদাবোধ প্রখর।
স্মৃতিশক্তি ফিরলে নিশ্চয়ই তাদের কাছে আর এক মুহূর্তও থাকতে চাইবে না। কথাগুলো ভেবে ফের দীর্ঘশ্বাস ফেলল। অফিসের কাজে মন বসলো না। বাসায় ফিরে এলো আরমান। ভালো লাগছে কিছু। অসময়ে আরমানকে বাসায় ফিরতে দেখে চিন্তিত হলেন আয়েশা মির্জা। সোফার উপর দুহাত প্রসারিত করে বসলো আরমান। তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে। না। এগিয়ে এসে পাশে বসতেই দাদিমার কোলে শুয়ে পড়ল আরমান। মৃদু হেসে মাথায় বুলাতে লাগলেন তিনি। হঠাৎ ফিরে এলে যে? ভালো লাগছিল না। একটা কাজ করো, শশীপ্রভাকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসো। মেয়েটা সারাদিন বাসায় থাকে। আজও কতগুলো ফুল ছিঁড়েছে। নিষেধ করেননি কেন? হাতে কাটা ফুটবে না সেদিনের মতো। নিষেধ করলেও শুনে না মেয়েটা। আচ্ছা, রেডি করিয়ে দিন। আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। খুশি হলেন আয়েশা মির্জা। ফ্রেশ হয়ে লিভিং স্পেসে আসতেই দেখলো শাড়ি পরেছে শশীপ্রভা। এই সাজে কেন উনি? খারাপ লাগছে। না তো, কিছু না। আচ্ছা চলুন। নীরবে পা বাড়ালো শশীপ্রভা। ডাক্তারের কাছে নিয়ে গেল শশীপ্রভাকে। চেক আপ শেষে হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠল দুজন। গম্ভীর হয়ে একমনে ড্রাইভ করতে লাগলো আরমান। আর চোখে বারবার গম্ভীর হয়ে থাকা আরমানকে দেখতে লাগলো শশীপ্রভা। মানুষটা একটু বেশিই সুন্দর। কি সুন্দর চন্দন চর্চিত গায়ের রং, ভীষণ ফেয়ার। ফর্সা চোয়ালে ছাঁটাই করে চাপাদারি রাখা, মাথা ভর্তি সোনালি চুল, গায়ে হোয়াইট কালারের শার্ট। কাচের মতো চকচকে শরীরের রং ওই হোয়াইট কালারের শার্টটার কাছে অত্যন্ত নগণ্য। সুন্দর চোখের মনি দুটো কটকটে সবুজ, বলিষ্ঠ এবং সুগঠিত দেহ, উচ্চতায় ভীষণ লম্বা। শশীপ্রভা তো মানুষটার বুকের নিচে পড়ে থাকে। সব মিলিয়ে দেখতে দারুণ নজর কাড়ে। অর্থাৎ হার্টবিট মিস করার মতো। ব্যাপারটা লক্ষ্য করলো আরমান। আচমকা ব্রেক কষল। গড়কে উঠে পাশে তাকাতেই পূর্ণ দৃষ্টিতে তাকালো আরমান। থামালেন কেন? চোখে কাজল দিয়ে এমন করে আর চোখে তাকালে নিজেকে কি করে সামলায় বলুন? থতমত খেলো শশীপ্রভা। তাকিয়ে রইল আরমান। আমতা আমতা করল সে। মানুষটা কিভাবে যেন বুঝে ফেলেছে। লজ্জা পেয়ে বাইরের দিকে তাকাতেই চোখ আটকে গেল অনেকগুলো হাওয়াই মিঠাইয়ের উপর। ওই দেখুন। তাকালো না আরমান। আপনার লাগবে। মাথা নাড়ালো শশীপ্রভা। কতগুলো? অনেক। গাড়ি থেকে বের হয়ে 5 কালারের 10টা হাওয়াই মিঠাই নিয়ে এলো আরমান। ডোর খুলতেই দেখলো ভেতরে নেই শশীপ্রভা। মাত্র 2 মিনিটের মধ্যেই মেয়েটা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল বোধগম্য হলো না আরমানের। চতুর্দিকে দৃষ্টি বুলাতেই আচমকা চোখ পড়ল বেশ কিছুটা দূরে কয়েকটা বাচ্চার সাথে বসে রয়েছে শশীপ্রভা। স্বস্তির শ্বাস ফেলে এগিয়ে গেল। বাচ্চাগুলো ফুল বিক্রেতা, তাদের সামনে ঝুড়ি ভর্তি অনেকগুলো গোলাপ, রজনীগন্ধা আর বেলি ফুলের মালা রাখা। শশীপ্রভা ওদের সাথে কথা বলছে আর মিটিমিটি হাসছে। দূর থেকে দৃশ্যটি দেখতেই ভালো লাগলো আরমানের। হঠাৎ সম্মুখে আরমানকে দেখতেই ভয়ার্ত চোখে তাকালো শশীপ্রভা। তার হাতে একটা বেলি ফুলের মালা। কিছু না বলে পাশে বসলো আরমান। বেলি ফুল পছন্দ আপনার? মাথা নাড়ালো শশীপ্রভা। মালাটি নিয়ে শশীপ্রভার হাতে পেঁচিয়ে দিল। একটা রজনীগন্ধার মালা নিয়ে চুলের মধ্যে পরিয়ে দিল। এখন পারফেক্ট লাগছে। এতক্ষণ বুঝতে পারিনি কমতিটা কিসের। বাচ্চাদেরকে আদর করে তাদের মাথায় হাত বুলিয়ে ওদের হাতে কিছু টাকা আর হাওয়াই মিঠাই দিয়ে শশীপ্রভাকে নিয়ে গাড়িতে উঠল আরমান। শহর থেকে একটু দূরে প্রায় নদীর পাড়ের পাশে একটি পরিচিত পার্কের ধারে গাড়ি থামালো আরমান। তখন প্রায় সূর্য দিগন্ত রেখা ছুঁই ছুঁই। পাখির কলতানে ধীরে ধীরে সন্ধ্যা নামছে। নদীর জলের স্রোত নিস্তব্ধে কচুরিপানা বয়ে নিয়ে চলেছে। দুপুরের উষ্ণ পারদ একটু নিম্নগামী। শো শো করে ঠান্ডা হাওয়া বইছে। আজকের আবহাওয়া অন্যান্য দিনের তুলনায় আলাদা লাগছে। লাগারই কথা। শহরের কোলাহল, অফিসের ব্যস্ততা সব ভাসিয়ে দিতে এসেছে তারা দুজন। একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে একটু আলাদাভাবে সময় কাটাতে নদীর পাড়ের এই পার্কটিতে এসেছে তারা। গাড়ি থেকে দুজনে বের হতেই হঠাৎ শশীপ্রভার চোখ পড়ল পার্কের একপাশে অযত্নে বেড়ে ওঠা কদম গাছের দিকে। সবুজ সবুজ পাতাগুলো কি চমৎকার করে চকচক করছে বিকেলের ঈষৎ মলিন রোদের মায়াবী আলোয়। কদম গাছের নিচে দাঁড়ালো শশীপ্রভা। হাত বাড়িয়ে ফুল নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না। কদম প্যারে দিবেন? বিনা বাক্য ব্যয়ে বেশ কতগুলো কদম প্যারে দিল আরমান। ভীষণ খুশি হলো শশীপ্রভা। বেশ কিছুক্ষণ সময় কাটালো ওরা। আশেপাশ ঘুরে ঘুরে দেখলো শশীপ্রভা। খুব ভালোই সময় কাটছে তার। আচমকা চোখ পড়ল দুটো খরগোশ ছানার উপর। পার্কের এক কোনায় অনেকগুলো পর্তুলিকা এবং মুশরোজ লাগানো ছিল। খরগোশ ছানা দুটো সেই সবুজ রঙের ঘাসের মতো পর্তুলিকা এবং মুশরোজগুলো কি সুন্দর করে খুঁটে খুঁটে খাচ্ছে। ধবধবে সাদা খরগোশ আর লাল টুকটুকে পর্তুলিকা এবং মুশরোজের কলিগুলো একসাথে দেখতে কি দারুণ লাগছিল।
যদিও সকালে ফোটার কারণে মশরধুলো মিয়ে গিয়েছে, তবুও রক্তিম দেখাচ্ছে। সবুজ, লাল আর ধবধবে সাদা খরগোশের সংমিশ্রণটা খুব চমৎকার দেখাচ্ছিল। হুট করে বায়না ধরল শশীপ্রভা এই খরগোশ দুটো সে নিয়ে যাবে। কিন্তু যার খরগোশ সে কিছুতেই দিবে না। অনেক বলে কয় লোকটাকে ম্যানেজ করে টাকা দিয়ে খরগোশ দুটো শশীপ্রভাকে নিয়ে দিল আরমান। মহলে ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। ওরা দুজন মহলে প্রবেশ করতেই আচমকা কোত্থেকে দৌড়ে এসে আরমানকে জড়িয়ে ধরল লিয়ানা। এমনটার জন্য প্রস্তুত ছিল না সে। আই মিস ইউ সো মাচ ডার্লিং। চোয়াল শক্ত করে লিয়ানাকে সরিয়ে দিতে চাইলে ধরে রাখলো। ভীষণ রাগ হলো আরমানের। হাউ ইজ ইউর পলিটনেস লিয়ানা? লিভ মি। ইউ নো হাউ মাচ আই মিসড ইউ বেবি। আফটার হাউ লং আই গট টু ইউ। শক্ত করে লিয়ানার বাহু ধরে নিজেকে ছাড়িয়ে নিল আরমান। ডার্লিং, হোয়াই আর ইউ অ্যাংরি? প্রত্যুত্তর করল না আরমান। মেয়েটাকে সহ্য করতে পারে না সে। লিয়ানার চোখ গেল হঠাৎ শশীপ্রভার দিকে। চোখ মুখ কুঁচকে ফেলল। হু ইজ দিস গার্ল? আ স্পেশাল ওয়ান। স্পেশাল ওয়ান? ইয়া। ওহ, শি লুকস ভেরি বিউটিফুল এন্ড সুইট। বাট আই ডোন্ট ফিল লাইক সিইং হার নেক্সট টু ইউ। ডিনার করতে বসেছে সবাই। মারিয়াম ইউজিওয়েল এসেছেন, তাই ডিনারের আয়োজনটাও আজ অন্যরকম। সবাই যার যার মতো খাবার খাচ্ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই একজন সার্ভেন্ট ডোর খুলে দিল। ভেতরে প্রবেশ করলো ইভানা। হাই হিলের খটখট আওয়াজ তুলে কোমরে আঁকাবাঁকা ছন্দ তুলে এগিয়ে এলো। আয়েশা মির্জাকে জড়িয়ে ধরল দু হাতে। বিরক্ত হলেন মারিয়াম ইউজিওয়েল, লিয়ানা এবং আরমানও। কেমন আছো নানুজি? ভালো। তুমি এই বাসায় কেন এলে? বলে উঠল লিয়ানা। তোমাকে বলবো কেন? আমি আসলে তুমিও আসো, ব্যাপার কি? তোমাকে এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই আমি। দাঁতে দাঁত চাপল লিয়ানা। বেহা মেয়ে কোথাকার একটুও বদলায়নি। তুমিও সেম। আয়েশা মির্জা চেঁচিয়ে উঠলেন। লিয়ানা চুপ করো, গেস্টের মতো থাকো। বাঁকা হেসে ইভানা আরমানকে জড়িয়ে ধরল। কি হলো সুইটহার্ট, তুমি এত চুপচাপ কেন? আমি আসাতে তুমি কি হ্যাপি হওনি? ইভানাকে সরিয়ে দিল আরমান। স্টুপিড গার্ল। ইভানা, ফ্রেশ হও, বিরক্ত করো না, বললেন আয়েশা মির্জা। নীরবীর করতে লাগলো লিয়ানা। মহলে বস্তা পচা আবর্জনা ঢুকেছে। তুমিও আবর্জনার বস্তা। নিজের কামরায় দিকে হাঁটা ধরল ইভানা। সামনের শুক্রবারে তোমাদের আকদ সেরে ফেলবো আরমান, বললেন মারিয়াম ইউজিওয়েল। পদযুগল থেমে গেল ইভানার। পিছু ফিরে আবারও এগিয়ে এলো। কার সাথে আকদ? তোমাকে না ফ্রেশ হতে বলেছে? আমি জিজ্ঞেস করলাম কার সাথে আকদ। লিয়ানা বলল, আমার সাথে। শুনতে পেয়েছো? এবার দৌড়াও। এতগুলো বছর আমি অপেক্ষা করছি। আর আমার সামনে দিয়ে কি না কোথাকার কোন বিলাতি ছাগল এসে বিয়ে করবে? ইম্পসিবল। অসহ্য লাগলো আরমানের। কি শুরু করলে তোমরা? খাবার খেতে বসে এত কথা কিসের? লিয়ানা বলল, ওই মেয়েটাই তো ঝামেলা করছে। তুমিও তো ঝামেলা পাকাতে এসেছো। আর শোনো, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সো এই বিষয়ে কেউ কথা বাড়াবে না। কথা বাড়াবে না মানে কি? খুদ খেয়ে পেট নষ্ট করার মতো রুচি মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর নেই। আন্ডারস্ট্যান্ড? আজে বাজে কথা বলো না। গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতোই থাকো। অল্প পানির মাছ অল্পেই তুষ্ট থাকো। বেশি পানির জন্য লাফালাফি করো না। আমি কোনো লাফালাফি করছি না। বলতে চাইছি, শুক্রবার আমাদের বিয়ে, ব্যাস। সেটা যখন হবে তখন। আর তুমি কেন? আমি কোনো অতীতওয়ালা মেয়েকেই বিয়ে করব না। অতীতওয়ালা মানে? মনও রইল আরমান। তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বললে কেন বললে? বিরক্ত হয় আরমান। খেতে বসে এত কথা ওর পছন্দ না। সারা জীবন নিজের চরিত্র পবিত্র রাখলাম, কলুষিত হতে দিইনি একদণ্ড। আমার আত্মসংযমকে পরাস্ত করে আমি কোন অতীতওয়ালা নষ্ট চরিত্রের কাউকে বিয়ে করব না। তাই স্টেট জানিয়ে দেওয়া। মারিয়াম ইউজিওয়েল বলল, চুপ করো আরমান, লিয়ানা তোমাকে ভালোবাসে। যেই মেয়ে বিয়ের আগেই তার সব খুইয়ে দিয়েছে হাজারটা পুরুষকে, সে আমাকে কিসের ভালোবাসে? আর এই মেয়ের দ্বারা আমার কিভাবে ভালো হয়? আমাকে দেওয়ার মতো কি আছে ওর? মন নাকি শরীর, কোনটা? আমি তোমাকে অনেক সুখে রাখবো আরমান। পারবে না? কেন? আমাকে নিয়ে সংসার করার মতো কোন এবিলিটি নেই তোমার মধ্যে? কোন দিক দিয়ে সুখী করবে তুমি আমাকে? শারীরিক নাকি মানসিক? সব দিক দিয়ে সুখী করার চেষ্টা করব। তাচ্ছিল্য করলো আরমান। একজন পুরুষ একজন স্ত্রীর কাছে যা যা চায় তার শিকি ভাগও নেই তোমার কাছে। মানসিক, শারীরিক কোন দিকটাই নেই তোমার। কোনো দিক থেকেই আমাকে তুষ্ট করতে পারবে না। আমার জন্য নিজেকে হেফাজত না করে তোমার সুন্দর শরীরটা হাজার পুরুষ দিয়ে উপভোগ করেছো। শুধু কি একটা ছেলে কিংবা একটা মেয়েই কলঙ্কিত হয়? ছেলেরা কি হয় না? ছেলেরাও হয়।
তবে সেটা চরিত্রহীন স্ত্রীর দ্বারা। তোমার এই অপরূপ সৌন্দর্যে অদৃশ্য কালি পড়ে গেছে স্তরে স্তরে, যা আমাকে কখনোই আকর্ষণ করেনি। যখনই তোমার সামান্য ছোঁয়া আমি পাবো আমার তো তখনই মনে হবে আমার মতো আতর লোবানের খুশবুর ন্যায় নিষ্কলুষ একজন মানুষ কিনা শেষমেশ কয়েকজনের ব্যবহৃত ছুঁড়ে ফেলা নোংরা একটা মেয়ের ছোঁয়া পাচ্ছি। আমি আমার আম্মিজানের মন রক্ষার্থে নিজেকে হাজারবার চেষ্টা করেও মানিয়ে নিতে পারি না তোমার সাথে, মানতে পারিও না। তোমার নোংরা ব্যবহার, নোংরা চরিত্র, তোমার অবাধ চালচলন আর কার্যকলাপ, তোমার জঘন্য স্মৃতি সবকিছু আমাকে বিষিয়ে রাখে প্রতিটি মুহূর্তে। যার জন্য এই দেশে আমার পার্মানেন্ট ভাবে চলে আসা, যার জন্য আমি নারী বিদ্বেষী, তারপরেও তোমার জন্য একদম স্বস্তি পাচ্ছি না। এখানে এসেও ঝামেলা পাকাচ্ছ আমার মাকে নিয়ন্ত্রণ করে। তুমি আমাকে শান্তি দিচ্ছটা কোথায়? আর সুখ, সে তো হাওয়াই মিঠাই। শুনো, নারী এতটাই মায়াবী যাকে ছাড়া আদম ও অপূর্ণ ছিলেন, তাও আবার জান্নাতে। তাছাড়া তুমি কিংবা তোমরাও সেই একই নারী, তফাৎ শুধু চরিত্রে। সুন্দর হলেই মানুষ সুখী হয় না, সুখী হয় একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা, ভালোবাসায় আর চরিত্রবান হলে। আমি মনে করি তাকেই নিজের অর্ধাঙ্গিনী করা উচিত, যাকে নিয়ে একজন মানুষের গোটা পৃথিবীটা সুন্দর হবে। সুন্দর হবে ইহকাল এবং পরকালও। আমাদের বিয়েটা হয়ে গেলে আমাদের দুজনের পৃথিবীটাও অনেক সুন্দর হবে। আমরাও দাম্পত্য জীবনে অনেক সুখী হব। শুনো, শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না। ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি। মনের টান তৈরি হলে শারীরিক টান তখন এমনিতেই চলে আসে। কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে সেটি ভালোবাসা নয়, সেটি কামনা। শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়। তুমি দেখতে সুদর্শন হলেও বড্ড আনস্মার্ট এবং আনরোমান্টিক। আমার মতো মডার্ন, স্টাইলিশ, স্মার্ট আর ধনী বাবার মেয়ে তোমার সাথে কোনো মতেই যায় না। নেহাতি তোমাকে আমার পছন্দ, বলতে পারো ভালোবাসি, তাই বিয়ের অফার করেছিলাম। তুমি এখনো বড্ড সেকেলে টাইপের আরমান। তুমি এখনো পিওর ভার্জিন, এটা শুনলে আমার ফ্রেন্ড সার্কেলের সকলেই তোমাকে এবং আমাকে নিয়ে তামাশা করবে। আর আমাকে তো তাচ্ছিল্য করতে দুবারও ভাববে না। হয়তো ভালো কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে পূর্ণ হব, আর না হয় না জড়িয়ে শূন্য হব। তবুও তোমাকে আমি গ্রহণ করব না, এটাই লাস্ট এবং ফাইনাল কথা। কে কি বলল না বলল সেটা আমার দেখার বিষয় নয়। তবে শুনো, এক মানুষে আসক্ত হয়ে দেখো, জীবনটা আসলেই অনেক সুন্দর। তোমার উত্তম হেদায়েত কামনা করি, কারণ তুমি বড্ড অবুঝ। আমার সহজ কথাগুলোকেও কঠিন ভাবে নিয়েছো। তোমাকে বোঝানোর সাধ্য আমার আর নেই। কথাগুলো বলেই সেখান থেকে নিজের কামরায় উদ্যত হতেই হঠাৎ লিয়ানা পেছনে থেকে বিদ্রুপ করে বলে উঠল, এতই যে সাধু সাধ্যি সাজছ, আসলেই কি তুমি এত সতী সাধ্যি পুরুষ? আমার তো মনে হচ্ছে না। তার কারণ, বাসায় তো এখন নিজের সুবিধা এবং প্রয়োজন মেটানোর জন্য প্রেমিকাও রাখছো দেখছি। তা এতদিন আমাকে বলতে আমি এই, আমি সেই। এখন তো আমার সন্দেহ হচ্ছে তুমি আদেও ভার্জিন আছে তো মির্জা আরমান শাহরিয়ার, নাকি প্রেমিকার ভালোবাসায় দিবানিশি সিক্ত হয়ে ভার্জিনিটি বিসর্জন দিয়েছ আরো আগেই। সত্যি বলতে তোমাদের মতো বহুরূপী মুখোশধারী পুরুষদেরকে না আমার প্রচুর চেনা আছে। এদের প্রতি আমার কোন বিশ্বাস নেই, বুঝেছ? আরো শুনলাম তোমার প্রেমিকা নাকি ডিভোর্সি। নিশ্চয়ই এতদিনে সব হয়ে গেছে তোমাদের। তো এত সাধু থাকার মানে কি? তোমার সব শুনে আমি যেমনটা মেনে নিচ্ছি, তেমনি তুমিও আমারটা মেনে নাও বেবি। তাহলেই তো আমাদের শোধবোধ হয়ে যায়, জীবনটা বদলে যায় এবং সুন্দরও হয়। কথাটা বলতে দেরি, কিন্তু লিয়ানার গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হলো না। এতটাই জোরে থাপ্পড় মা রোজে ছেপকে 10 হাত দূরে গিয়ে পড়ল লিয়ানা। সঙ্গে সঙ্গে কপাল ফেটে গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। কত বড় সাহস! আমার চরিত্র নিয়ে কথা বলো। তোমার মতো ভাবছো আমাকে? শাট আপ! ফার্দার আর কখনো এমন কথা বলবে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আজকের জন্য মাফ করে দিলাম। চকচকে ঝকঝকে সাদা টাইলসের মেঝে। কিছুক্ষণ পূর্বে সুগন্ধি ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার করে গেছে সার্ভেন্ট। সেই সুগন্ধি ছড়িয়ে পড়েছে পুরো কামরা জুড়ে। শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে অর্ধাবৃত শরীরে বের হলো আরমান। টাইলসের সাদা ফ্লোরে ভেজা পায়ের ছাপ স্পষ্ট। ফর্সা, সুঠাম দেহের সুদর্শন শরীরটায় বিন্দু বিন্দু জলকণাদের রাজত্ব। যেন হিরকচূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাইরের সোনালি আলোর মৃদু ছিলিক শরীরে পড়তেই সেগুলো চিকচিক করছে। চোখ ধাঁধানো উজ্জ্বল রঙের বলিষ্ঠ দেহ যেকোনো নারীকে চোখের পলকে কাবু করতে সক্ষম। বয়স মাস 2 পূর্বে 35-এর ঘরে ছুঁয়েছে।
অথচ আজ অবধি ধারালো নখের আগ্রাসী আঘাত পড়েনি এই ভিনদেশি যুবকের সুদর্শন সুঠাম বুক কিংবা পৃষ্ঠদেশ জুড়ে। সকাল 8টা বাজে। অফিসে যাওয়ার জন্য রেডি হতে ড্রেস নামিয়ে খালি গায়ে বডি স্প্রে করতেই হঠাৎ পেছনে থেকে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। চমকে উঠে লুকিং গ্লাসে তাকাতেই দেখল লিয়ানা। আচমকা শক্ত করে ধরে ধাক্কা মা রোদতে ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেল লিয়ানা। হাউ ডেয়ার ইউ, হু গভ ইউ পারমিশন টু কাম টু মাই রুম? চেঁচিয়ে উঠল আরমান। আই উইল বি ইউর ওয়াইফ। হোয়াই ডু আই নিড পারমিশন? দ্রুত কামরা থেকে বেরিয়ে যাও অসভ্য মেয়ে। তোমার চেহারাও দেখতে চাই না। সারা জীবন এই চেহারাই দেখতে হবে তোমায়। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে নিজেই বেরিয়ে যাও বলছি স্টুপিড। অপমানিত বোধ করল লিয়ানা। পাশ থেকে খুব সুন্দর একটি ফুলদানি নিয়ে ভেঙে ফেলল। আচমকা লিয়ানার গলা চেপে ধরে উপরে তুলল আরমান। কত বড় সাহস তোমার! তুমি আমার ঘরে ভাঙচুর করছো। ছাড়ো আমাকে। 2 মিনিটে কামরা পরিষ্কার চাই। পারবো না। গলায় চাপ দিতেই ব্যথায় কুকড়ে উঠল লিয়ানা। আমাকে ছাড়ো। রে যাচ্ছি। পরিষ্কার করে দিচ্ছি, ছাড়ো বলছি। গলা ছাড়তেই ঠাস করে ফ্লোরে ছিটকে পড়ল লিয়ানা। চোখে মুখে পানি বের হয়ে কাশতে লাগলো। কামরা পরিষ্কার করো দ্রুত। কামরা পরিষ্কার করার কাজে লেগে পড়ল লিয়ানা। আরমান দাঁড়িয়ে থেকে সবটা পরিষ্কার করে নিল। নেক্সট টাইম আমার কামরায় আসতে সাবধান। আর বেয়াদবি করার কথা একদম ভুলে যাবে। যাও এখান থেকে, তোমাকে যেন আর না দেখি। যাওয়ার সময় মনে মনে বলল, একটা ফুলদানি ভেঙেছিলাম বলে তুমি আমার সাথে যা করেছো তার বদলা আমি যেভাবেই হোক নিয়ে ছাড়বো। তবে তোমার প্রিয় কিছু শেষ করার মাধ্যমে। তৈরি থাকো। হসন্ত। খরগোশ ছানা দুটোকে নিয়ে খুব ভালো সময় যাচ্ছে শশীপ্রভার। সারাক্ষণ ওদের নিয়ে ব্যস্ত থাকে। লিভিং স্পেসে বসে আয়েশা মির্জা মারিয়া মিউজিওয়েলের সাথে কথা বলছেন। শশীপ্রভা ওনার সাথে বসে খরগোশ দুটোকে নিয়ে খেলছে। ওদেরকে গাজর কলমি শাক একটু একটু করে খাওয়াচ্ছিল। পাশে বেশ কয়েকটা বুনো গোলাপ পড়ে রয়েছে। আজও আরমানের গোলাপ ছিঁড়েছে শশীপ্রভা। আয়েশা মির্জা এটাই বুঝতে পারেন না এত নিষেধ করার পরেও এই ফুলে কি এমন আছে। কেনই বা ছিঁড়ে? তাও আজ আবার নিজের জন্য নয়, খরগোশ দুটোর জন্য। মারিয়া মিউজিওয়েল শশীপ্রভার কাণ্ড দেখলেন এতক্ষণ। গোলাপের পাপড়ি ছিঁড়ে খরগোশকে খাওয়াচ্ছে। তিনি ভাবলেন মেয়েটার মাথা পুরো শেষ। কেউ খরগোশকে ফুল খাওয়ায়। আজ দেখলেন বিচিত্র দৃশ্য। এই মেয়ে ফুল ছিঁড়েছ কেন? ওদের খিদে পেয়েছে, তাই বলে ফুল খাওয়াবে? মাথা নাড়ালো শশীপ্রভা। দেখো মেয়ের কাণ্ড। ছেলেটা এখন অফিস থেকে ফিরবে। এসেই যদি তোমার এমন অকাজ দেখে খুব রেগে যাবে। সরল চোখে তাকালো শশীপ্রভা। রাখবে না? কেন? কিছু বলল না সে। এত আত্মবিশ্বাস। ফের নীরব রইল। হঠাৎ লিয়ানা এসে খরগোশের ছানাগুলোকে কোলে নিয়ে আদর করতে লাগলো। ওয়াও কি সুন্দর, সো সুইট। আমি এগুলো নিয়ে একটু খেলি, সায় দিল শশীপ্রভা। লিয়ানা আরমানের কামরায় খরগোশ দুটোকে ছেড়ে দিতেই দেখে ফেলল ইভানা। এটা তুমি কেন করলে? সে তুমি বুঝবে না। কি করতে চাইছো? আপদ তাড়ানোর ব্যবস্থা করছি, তারপর তোমার একটা ব্যবস্থা করব। তোমার কি মনে হয় না তুমি বাচ্চাদের মতো কাজ করছো? তাতে তোমার কি? ওই মেয়েটাকে কে তাড়াবে আরমান? একটু বেশি স্বপ্ন দেখে ফেললে না? বেশি কথা বলবে না, আগে তো দেখো এই লিয়ানা কি করে। ফালতু সময় নষ্ট। যাও এখান থেকে। চলে গেল ইভানা। কামরায় ঢুকে আরমানের অ্যাওয়ার্ড রাখার শোকেসটা খুলে দিয়ে খরগোশগুলোকে একটা লাঠি দিয়ে তাড়া করল লিয়ানা। খরগোশগুলো সারা কামরায় দৌড়াতে লাগলো। ভীষণ মজা পেল লিয়ানা। ঠাস করে সেন্টার টেবিলের উপর থেকে একটা ফুলদানি পড়ে ভেঙে গেল। ভীষণ খুশি হয়ে শশীপ্রভার কাছে গেল। এই শশীপ্রভা শুনছো? বলো, তোমার র্যাবিটগুলো এত দুষ্ট কি করেছে? আমার হাত থেকে লাফিয়ে ওই কামরায় ঢুকে গেছে। গিয়ে দেখ কেমন করে দৌড়াচ্ছে। কিছু ভেঙে ফেললে পরে আমাকে দোষারোপ করতে পারবে না। কই দেখি। লিয়ানা আরমানের কামরা দেখিয়ে দিল। ঠাস করে ভেতর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। ঘাবড়ে গেল শশীপ্রভা। এই সময়ে অফিস থেকে ফিরে আরমান। কামরায় অবস্থা খারাপ দেখলে চেঁচামেচি করবে। আবারও ঠাস করে কিছু একটা পড়ল। দাঁড়িয়ে আছো কেন? যাও ওদের নিয়ে আসো। ভয়ে ভয়ে পা রাখলো কামরায়। মানুষটা এসে পড়লে কি ভাববে? কামরায় চতুর্দিকে দৃষ্টি পড়তেই অবাক হলো শশীপ্রভা। কি সুন্দর সাজানো গুছানো কামরা। আঙ্গুল দিয়ে চেক করলে ধুলোবালি পাওয়া যাবে না একটুও। সারা কামরার ভেতরে খরগোশগুলো এলোমেলোভাবে দৌড়াচ্ছে। অ্যালার্ম ঘড়িটা সেন্টার টেবিলের উপর থেকে পড়ে ভেঙে গেল। সেখানেই দেখতে পেল চার্জারের একটা কাঁটা তার দুভাগ হয়ে আছে। বুঝতে দেরি হলো না, এটা বাদর দুটোর কাজ। কেটে দিয়েছে চার্জারটা। নিশ্চয়ই খুব বকাবকি করবে।
চোখ গেল আরমানের ট্রফি রাখার শোকেস এবং কর্নারটার উপর। সেখানে পাশাপাশি দুটো ট্রফি কেস রাখা, যার একটি পূর্ণতা পেয়েছে অনেক আগেই, আর একটি ক্রমাগতভাবে গড়ে উঠেছে নিত্য নতুন ট্রফি এবং অ্যাওয়ার্ডে। আর সেখানে বিভিন্ন রকমের ট্রফি রাখা আছে। লতাপাতার সমন্বয়ে কৃত্রিম ফুলগুলো পেঁচিয়ে আছে কর্নার জুড়ে। চোখ পড়ল আরমানের এত বছরের বিভিন্ন ব্যান্ডের জন্য দেশে বিদেশে থেকে অর্জিত এবং সংগ্রহিত অ্যাওয়ার্ডগুলোর দিকে। দেখলো ভীষণ সুন্দর, সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা। শশীপ্রভার কেমন যেন একটু হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছে করলো। কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যোগ বেশি, তার হলো তাই। ওটা হাত বাড়িয়ে নিল। খরগোশের কথা বেমালুম ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে অ্যাওয়ার্ডটা দেখতে লাগলো। বাঁকা হাসলো লিয়ানা। শশীপ্রভা, তুমি কি করছো এখনো? ওই দেখো, আরমান এসে পড়েছে। আটকে উঠতেই হাত থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল অ্যাওয়ার্ডটা। লিয়ানা চলে গেল, ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল শশীপ্রভা। এর কিছুক্ষণ পর আরমান কামরায় ঢুকতেই দেখলো শশীপ্রভা দাঁড়িয়ে রয়েছে, হাতে তার প্রিয় অ্যাওয়ার্ডের খণ্ডাংশ। এগিয়ে যেতেই শশীপ্রভা চিৎকার করে উঠল, বড় কালো আরমান! এগিয়ে যেতেই ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলল শশীপ্রভা। আরমান এগিয়ে গিয়ে ধরে ফেলল দু হাতে। পুরো কামরায় চোখ বুলাতেই চোখ কপালে উঠল। বেডের উপর শশীপ্রভাকে শুইয়ে দিল। মগে করে ওয়াশরুম থেকে পানি এনে শশীপ্রভার চোখে মুখে ছিটিয়ে দিল। পিট করে তাকালো শশীপ্রভা। আরমানকে দেখতেই আতঙ্কিত হলো। রিল্যাক্স, কিছু হয়নি, ঘাবড়াচ্ছেন কেন? নিশ্চয়ই মানুষটা এখন তাকে মারবে। পানি পান করুন। একটু পানি পান করে গলা ভেজালো শশীপ্রভা।